আজকের ৭১ সংযোগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়া জামান। আজকে এমন একজনের মুখোমুখি আমরা হয়েছি যিনি এই মুহূর্তে বাংলাদেশের সম্ভবত সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব। আপনারা বুঝতে পারছেন আমরা বলছি সজীব ওয়াজেদ জয়ের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার বিভিন্ন ক্ষেত্রে উপদেষ্টাও। আজকে আমরা মুখোমুখি হয়েছি এবং সজীব ওয়াজেদ জয়, আজকে ৭১ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগটা দিয়ে। আপনাকে যে কারণে আমি আলোচিত শব্দটা ব্যবহার করলাম যে আপনি সম্প্রতি যুবলীগের একটি ইফতারে আপনার একটি মন্তব্য আপনি বলেছেন যে আপনার কাছে তথ্য আছে, সংখ্যা আছে, যার ভিত্তিতে আপনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আওয়ামী লীগে আবার ক্ষমতায় ফেরত আসবে। এরই মধ্যে বহুল আলোচিত একটি বক্তব্য। বিরোধী দল এবং সরকারি দল দুদলই এই আলোচনার তাৎপর্য ব্যাখ্যা করতে বা খুঁজতে অনেক সময় ব্যয় করছেন। আপনি কি আমাদেরকে বলবেন যে কি তথ্যের ভিত্তিতে আপনি এই আশাবাদ ব্যক্ত করছেন? হ্যাঁ, আমরা যেটা সব রাজনীতি দলই করে, আমরা একটা জরিপ করেছি, আমরা সময় মতন জরিপ করি। আমরা দুটো জরিপ করেছি খুবই রিসেন্টলি। তাতে নেশন ওয়াইড দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বিএনপির থেকে একটু এগিয়ে আছে। এটা একদম সায়েন্টিফিকলি করা, এটা আপনার বাইরের কোম্পানিকে দিয়ে করা। অবশ্যই এইটা নিয়ে তো আমাদের বিরোধী দল আমার কথা ঘোরানোর চেষ্টা করছে। তারা হয়তো তাদের নিজেদের যে অভ্যাস সারাক্ষণ নির্বাচন চুরি করার, তারা ওই অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে। তবে এ পর্যন্ত যদি দেখেন যে যতগুলি নির্বাচন হয়েছে আওয়ামী লীগের অধীনে, এই গত ৫ বছরে ৪.৫ বছরে ৬,০০০টি নির্বাচন হয়েছে সারা দেশব্যাপী। এখানে কিন্তু কেউ কোনো কথা তুলতে পারে নাই যে কারচুপি হয়েছে, কারণ আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন কারচুপি করে নাই। আওয়ামী লীগ সবসময় চেয়েছে মানুষের যেই অধিকার সেটা রক্ষা করতে। তো আওয়ামী লীগের তো অবশ্যই কোনো উদ্দেশ্য নাই নির্বাচন কারচুপি করার। আর সুতরাং যেই নীল নকশার নির্বাচন ধরনের অভিযোগ তারা তুলছেন সেটি এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু আপনি ৬,০০০ ৬,৫০০ নির্বাচনের কথা বললেন, তার মধ্যে সর্বাধিক আলোচিত আবার সর্বশেষ যেই ৫টি সিটি কর্পোরেশনের নির্বাচন এবং তার আগেরও কয়েকটি নির্বাচনে দেখা গেছে যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, সেগুলো দলীয় নির্বাচন ছিল না, পরাজিত হয়েছে। তা এই অল্প সময়ের নির্বাচন যে সময় হোক না কেন, এই অল্প সময়ে এই পরিস্থিতি পরিবর্তনের কি ধরনের পরিকল্পনা কথা আপনি বলছেন? এখানে কিন্তু আসলে পরিস্থিতি পরিবর্তনের কিন্তু সেরকম প্রয়োজন নাই। আপনার 5টি নির্বাচন হয়েছে মিউনিসিপ্যাল ইলেকশন। এখানে আমরা যতই বলছি যে এটা ন্যাশনাল ইস্যুসগুলো এখানে প্রভাব পড়েছে, কিছুটা হয়তো পড়েছে, বাট বেশিরভাগ কিন্তু আপনার ওই লোকাল ইস্যুসের উপরেই ইলেকশনটা হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে কিন্তু আমরা পরাজয় হয়েছি, ঠিক আছে, মেনে নিলাম। তবে আমরা যখন ন্যাশনাল লেভেলে দেখি সংখ্যায়, কিন্তু ন্যাশনাল লেভেলে দেখলে কিন্তু সংখ্যায় আবার আওয়ামী লীগ একটু এগিয়ে আছে। আপনার এখানে বিভিন্ন কারণ আছে। আপনার ভোটার টার্নআউট কিছুটা কম ছিল, যেখানে সাধারণত ন্যাশনাল ইলেকশনে আপনার 83%, 84% ভোটার টার্নআউট হয়, এখানে মাত্র 60% হয়েছে। আর তাছাড়া যখন মানুষ ভোট দিতে যায় ন্যাশনাল ইলেকশনে, তখন ভোট দিচ্ছে নৌকা ধানের শীষ, আর মিউনিসিপ্যাল ইলেকশনে কিন্তু ভোট দিচ্ছে অন্য চিহ্নতে। নৌকার আলাদা একটা ব্র্যান্ড ইমেজ আছে। যারা নৌকার ভোটার তারা কিন্তু শেষমেশ নৌকায় ভোট দেবেই। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে বললেন যে জাতীয় ইস্যুর তুলনায় স্থানীয় ইস্যুরও কিছু প্রাধান্য ছিল, যদিও পরবর্তী বিশ্লেষণে আমরা বেশিরভাগ পর্যবেক্ষকের কাছেই শুনেছি যে জাতীয় ইস্যুগুলোই সেখানে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং এই সিটি কর্পোরেশনের ব্যাপারেও অপপ্রচার শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে কি ধরনের, জাতীয় ইস্যুই হোক স্থানীয় ইস্যুই হোক, ঠিক কি ধরনের অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে করা হচ্ছে? আপনি অনেকগুলো বিষয় নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। যেসব বিষয়ে, যেমন ধরেন এই যে হলমার্ক বলেন, ডেস্টিনি বলেন, পদ্মা সেতু বলেন, এ নিয়ে এক একটা মিথ্যে প্রচার সরকারের বিরুদ্ধে এতদিন চলে যাচ্ছে। সরকার যেটা, আমরা সবই অপপ্রচার, এগুলো সরকারের সময়ে সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে খবর না, কারণ দুর্নীতি তো সরকার করে না। আপনি যদি দেখেন যে আমরা তো এই দুর্নীতির মোকাবেলা করেছি, আমরা তো দুর্নীতি থামিয়েছি। এখন ডেস্টিনি আপনার সেই 2001 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি, তখন থেকে কিন্তু সেই বিএনপির সরকারের আমল থেকে এই দুর্নীতি চলছে। সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার এসে থামিয়েছে। তার মানে কি, আমরা দেশকে দুর্নীতি মুক্ত করেছি এটা থামিয়ে।
আপনি যদি অন্যান্য বিষয় দেখেন, পদ্মা সেতুর বিষয় দেখেন, এখানে কিন্তু টাকা কোনো বিতরণ হয় নাই। এখানে অভিযোগ করা হয়েছে যে দুর্নীতি ইচ্ছা ছিল, তবে আমরা তদন্ত করে যতটুকু পেরেছি, যতটুকু তথ্য পেয়েছি, যাদের বিরুদ্ধে তথ্য পেয়েছি তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যদের বিরুদ্ধে যাদের পদ্মা সেতুর কথা যখন হচ্ছে, এখানে সর্বাধিক আলোচিত বোধহয় যে আপনি বললেন কেস দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, সরকার থেকে সরানো হয়েছে, আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো না কেন? কারণ ওনার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায় না। এখন আপনি কারোর বিরুদ্ধে যদি কেস দিতে চান, আপনার তো প্রমাণ করতে হবে যে যেখানে কোনো টাকা বিতরণ হয় নাই সেখানে আপনার প্রমাণ করতে হবে যে সে টাকা চেয়েছে বা তার কোনো উদ্দেশ্য ছিল। এখন সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? একজন সাক্ষী লাগবে বা একটা তথ্য লাগবে, একটা চিঠি বা ইমেল, একটা কিছু লাগবে। এরকম কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। একটাই বলা হয়েছে যে একটা ডায়েরি আছে, ডায়েরিতে ওনার নাম আছে। এখন সেই ডায়েরি কিন্তু এখন পর্যন্ত কেউ দেখে নাই, ডায়েরির কপি পর্যন্ত দেখা যায়নি। এই ডায়েরি কার ডায়েরি, এটা কি আসলেই সত্য, সেটা কিন্তু বাংলাদেশে তো আসেই নাই। তবে আমরা যে কানাডা যে কেস চলছে, সেই কেসের যত সাক্ষী আসছে আমরা কিন্তু মনিটর করছি। সাক্ষীর যেই টেস্টিমনি আমরা শুনছি, রেকর্ড করে নিয়ে আসছি, সেখানে কিন্তু এখন পর্যন্ত আবুল হোসেন সাহেবের নাম ওঠেই নাই। তো যেখানে এখন এটা তো আসলে আমাদের কাছে মনে হচ্ছে একটা গুজব ছড়ানো হয়েছে আমাদের অপপ্রচার করার জন্য। এই অপপ্রচারের মধ্যে একটি প্রচার বিশেষভাবে কার্যকর হয়েছে বলে অনেকে মনে করেন, সেটি হলো যে গত সিটি নির্বাচনের সময় এবং জেনারেলি আওয়ামী লীগের ব্যাপারে যে হেফাজতে ইসলামের 5ই মের যেই ঘটনা এবং তার পরবর্তীতে কত মানুষ মারা গেছেন সেটি নিয়ে একটা বড় ধরনের প্রচার আছে। এই ধরনের আপনি প্রচারই বলেন, অপপ্রচার বলেন, এটাকে কিভাবে আপনারা মোকাবেলা করবেন? সেদিন রাত্রে যে অপারেশন হলো তখন কিন্তু আমরা সব মিডিয়াকে সাথে রেখেছিলাম। তারা ভিডিও করেছে, ছবি তুলেছে, সেই রেকর্ডিং আমরা দেখেছি। সেখানে 71 ছিল, কিন্তু যারা বিশ্বাস করছেন না বা করবেন না তাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন? বিশেষ করে সকালবেলা যেহেতু আরো কিছু মিডিয়া অর্গানাইজেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে তেমন কোনো ব্যাখ্যা ছাড়াই, সেটিও তো এক ধরনের একটা প্রভাব ফেলেছে পারসেপশন। হ্যাঁ, না এখন ওইটার প্রভাবটা আমাদের কভার করতে হবে। আমার বিশ্বাস যে মানুষ যখন নিজে ভিডিওগুলো বারবার দেখবে তখন তারা বুঝতে পারবে যে এরকম কোনোই সংঘর্ষ হয় না, এরকম মানুষ হত্যা হয় না। কারণ তারা ছবি এনেছে, হাইটিতে যখন মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ, সেই ছবি নিয়ে আসছে। আমরা একটা বের করেছি যে একটা ছবি ছিল যে আমেরিকায় জোনসটাউনে একটা ম্যাসাকার হয়েছিল, তারা মাস আত্মহত্যা করেছিল, সেই ছবি দিয়ে তারা বলছে যে এটা এই 5ই মের ছবি। যেটা হয়েছে যে আওয়ামী লীগ সেরকম গ্রাসরুটস ক্যাম্পেইনে নামে নেই। আওয়ামী লীগ এতদিন দেশের কাজ করতে ব্যস্ত, আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমরা যে পরিমাণ উন্নতি করেছি দেশের, এটা কিন্তু এমনি এমনি ভাবে হয় না, এটা অনেক চেষ্টা করে খেটে হয়েছে। আমাদের বিরোধী দলে থাকলে এই একটা সুবিধা থাকে যে ইচ্ছা মতন মিথ্যা প্রচার করা যায়, তাদের তো আর কোনো কাজ নেই, তারা তো দেশের কোনো কাজ করছেন না, তারা সংসদে আসছেন না, তারা কিছুই করছেন না। এটা কি আপনারা যখন বিরোধী দলে থাকেন তখনও সেটা একইভাবে প্রযোজ্য? না, সেটা ঠিক না। আমরা এসেছি, সংসদে এসেছি, আমরা অনেকগুলো বিলের অ্যামেন্ডমেন্ট দিয়েছি, আমাদের একটি অ্যামেন্ডমেন্ট তারা মান্য না। আপনি গ্রাসরুট ক্যাম্পেইনের কথা বলছিলেন যে এই ধরনের প্রচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করতে ব্যস্ত ছিল, ক্যাম্পেইন করার জন্য হয়তো সময় দিতে পারেনি বা ফোকাস করতে পারেনি। আপনি কি সেখানে একটি বিশেষ ভূমিকা রাখতে যাচ্ছেন? হ্যাঁ, সেটা আমার ইচ্ছা আছে, যেহেতু আমি আমার এখানে বেশ অভিজ্ঞতা আছে ইলেকট্রনিক মিডিয়ার যুগে, ম্যাস মিডিয়া, আমি বিদেশে থাকি, ক্যাম্পেইন দেখি। তবে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে নামে, আওয়ামী লীগের যেই মনোবল আছে, আওয়ামী লীগের যেই ফলোয়িং আছে, আওয়ামী লীগের নৌকার যে ব্র্যান্ড আছে, এটা নিয়ে যদি আমরা নামি, সেটার কিন্তু মারাত্মক একটা প্রভাব আছে। সেইভাবে আমরা কিন্তু এখনো নামিনি। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে, আওয়ামী লীগকে কিন্তু হারানো খুবই কঠিন কাজ। সেটা আমরা যে কি দলের মধ্যে কোন রকম অনৈক্যের আভাস দিচ্ছেন যে এতদিন সাম্প্রতিক আওয়ামী লীগের যে সমস্যাগুলো তার পেছনে কোনো অনৈক্য বা সমস্যা কাজ করেছেন? আপনি যেহেতু বলছেন যে ঐক্যবদ্ধ হয়ে যদি, হ্যাঁ, কিছুটা হয়, এটা কিন্তু আবার স্বাভাবিক যে দল ক্ষমতায় থাকলে সেটা হয়ে যায়। কারণ আবার যেটা হয় যে সেন্ট্রাল নেতারা, এমপিরা, ওনারা ব্যস্ত হয়ে পড়েন তাদের সরকারি যেই দায়িত্বে, তাতে এমনি মাঠ পর্যায়ে যারা কর্মী তাদের দিকে কিন্তু সেরকম তাদেরকে দেখে রাখার সেরকম একটু
হয় না, তারা একটু মাঝে মধ্যে বাদ পড়ে যায়। তবে এখন সময় আছে যে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, অবশ্যই আমাদেরকে হারানো কঠিন হবে। আপনি নির্বাচন মুখী রাজনীতি এবং কর্মকাণ্ডের কথা বলছেন। গতবারের নির্বাচনের ইশতেহার আওয়ামী লীগের একটি অন্যতম সফল ইশতেহার। সেই নির্বাচনী ইশতেহারে যে সমস্ত জিনিসগুলো প্রমিস করা হয়েছিল, তার মধ্যে বিশেষ করে আমরা যদি ডিজিটাল বাংলাদেশ এবং দিন বদলের যে প্রতিশ্রুতি, যেটি বিশেষ করে তরুণ ভোটারদেরকে দারুণভাবে আকর্ষণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি যদি বাস্তবায়নের কথা ভাবেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের যেখানে তারা আছেন, আপনি কতখানি সফল বলে মনে করেন? আমাদের ইশতেহারে যতগুলি ওয়াদা ছিল তার বেশিরভাগ আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের প্রথম ওয়াদাই ছিল একটা, যে বিদ্যুতের সমস্যা আমরা সমাধান করব। আমার মনে আছে যখন আমরা সরকার গঠন করি প্রথম বছর সবাই ওই একটাই দাবি যে বিদ্যুতের এমন বাজে পরিস্থিতি, এটা ইমিডিয়েটলি সমাধান না করলে দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে। আর তখন এটাও অনেক আলোচনা ছিল, মানুষের গবেষণা ছিল যে 5 বছরে একটি টার্মে আপনার বিদ্যুতের সমস্যা সমাধান করা কোনো সরকারের পক্ষে সম্ভব না। কিন্তু সেখানে তাৎক্ষণিক ভাবে সমাধানের চেষ্টায় কুইক রেন্টাল পদ্ধতি, সেটা হয়তো কার্যকরী হয়ে থাকতে পারে, কিন্তু তার জন্য তো প্রচুর সমালোচনা হয় এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। হ্যাঁ, এখন এখানে আপনার যদি ভর্তুকি দিতে হয়, সেটা দুর্নীতি কিভাবে বলা যায়, তাই না? আমরা তো বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছি, এটা তো আমাদের দিতে হবে, কারণ আমাদের ফিউলের একটা কস্ট আছে। এখন আপনার এটা কেউ বলছে না যে ওই কুইক রেন্টাল করে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তাতে আমাদের অর্থনীতি কতদূর এগিয়ে গেছে। কারণ এই যে ধরেন ফ্যাক্টরিগুলো, আমরা যদি, কারণ আপনি যে প্রাইমারি পাওয়ার প্ল্যান্ট যেগুলো বড় লং টার্ম বানাতে আপনার মিনিমাম 3 বছর সময় লাগে। আমরা যদি 3 বছরের জন্য বসে থাকতাম, ওই 3 বছর কিন্তু যে ফ্যাক্টরির উৎপাদন আমাদের বাড়তো না। ফ্যাক্টরির উৎপাদন না বাড়লে মানুষের বেতন বাড়তো না, ভাতা বাড়তো না, আমাদের আয় বাড়তো না। তার জন্য আমাদের এটা করতে হয়েছে। তাছাড়া কিন্তু আমাদের এই কুইক রেন্টাল ছাড়া, আপনি মনে করছেন যে বিদ্যুতের ক্ষেত্রে সরকার একটা সাফল্য দাবি করতে পারে? অবশ্যই। আর কোন কোন ক্ষেত্রে আপনি যদি শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি শিক্ষা দেখেন, আমরা এখন কোটি কোটি বই বিতরণ করছি ছাত্রদের কাছে। এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে এটা বিশ্বের কোন সরকার পারেনি। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক এক্স্যাক্টলি বই বিতরণ করা হয় বাংলাদেশ সরকারের মাধ্যমে। তারপর যদি দেখেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচার কথায় যদি আসি, আপনি ঢাকা শহরেই দেখতে পাচ্ছেন যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গুলো, এগুলো কিন্তু শুরু করাই হয়েছে, পরিকল্পনাই করা হয়েছে আওয়ামী লীগের সময়। আমরা শুরু করে আমাদের একটি টার্মে আমরা এগুলো বানিয়ে চালু করে ওপেন করে দেখিয়ে দিয়েছি যে এটা করা সম্ভব। এটা তো কোনো সরকার আগে করতে পারেনি। আমরা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি যে সমস্যা এক এক করে সমাধান করছি। বিদ্যুতের সমস্যা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা আমরা প্রথমেই সমাধান করেছি। এখন আমরা যানজটের সমস্যা সমাধান করতে যাচ্ছি। আমরা দুর্নীতিরও সমস্যা সমাধান করছি। এই যে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আমরা চালাচ্ছি, বাংলাদেশের দুর্নীতি আমরা কমিয়েছি। আপনারা যদি তুলনা করেন যে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি দুর্নীতিতে, বিএনপির আমলে কি পরিমাণ দুর্নীতি ছিল বাংলাদেশে? বিএনপির আমলে দুর্নীতির ব্যাপারে আপনার কি মতামত এবং তার সাথে আওয়ামী লীগের নির্বাচনী রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে তাই নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎকার ৭১ সংযোগে। ফিরে আসছি একটি বিরতি।